শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। আজকের আলাপচারিতায় অবশ্যই প্রসঙ্গ বাংলাদেশ। কথা বলবার জন্য দুজন প্যানেল মেম্বার নিয়ে বসেছি। মনে করিয়ে দিতে চাই, ফেসবুক লাইভে আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন এবং ইউটিউবেও দেখতে পারবেন। আসুন আর দেরি না করে আমার প্যানেল মেম্বারদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে সরাসরি চলে যাব আলাপচারিতায়। শুরু করছি। আমার বাঁ দিক থেকে রয়েছেন নাগিব সালেহ, কালচারাল অ্যাক্টিভিস্ট। মঞ্চে তাকে আপনারা দেখেন গিটার হাতে, কিন্তু তার পাশাপাশি সচেতন একজন সাংস্কৃতিক কর্মী। এবং আজকে তার কাছ থেকে আমরা বাংলাদেশের বর্তমান অবস্থায় সাংস্কৃতিক কর্মীদের চিন্তা, চেতনা, ভাবনা নিয়ে কথা শুনব। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট শামসুল ইসলাম। তিনি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ আপনাকেও অ্যাডভোকেট শামসুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি বাংলাদেশ থেকে এসেছেন এবং ফিরে যাবেন বাংলাদেশে, সুতরাং আপনার কাছ থেকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক চিন্তা ভাবনা নিয়ে আরো কিছু জানবো। দর্শক, প্রথমেই শুরু করতে চাই নাগিব সালেহ আপনাকে। জি, ধন্যবাদ দিতে চাই যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর যারা দেখছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ ধন্যবাদ। নাগিব সালদা, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বাংলাদেশের বর্তমান অবস্থার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? যদি আমি জাস্ট একটু কনটেক্সটটা দেই আপনাকে, যে অবশ্যই 24-এর গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের তথাকথিত যে অভিযোগগুলো রয়েছিল গত সরকারের ব্যাপারে, যে দুঃশাসন কিংবা আইন শৃঙ্খলা ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ গত সরকারের সময় ছিল, এবং গণ আন্দোলনের পরে আমরা যে স্বপ্নটি দেখতে আমাদেরকে দেখানো হয়েছিল, যে অবশ্যই সবাই আমরা সেই স্বপ্নের দিকে ধাবিত হচ্ছিলাম, যে নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, নতুন দেশ, নতুন চিন্তা, দুর্নীতিমুক্ত একটি সমাজ তৈরি হবে এবং সেখানে বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটবে। সেই অবস্থান থেকে আজকে আমরা যেখানে দেখছি যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা টানাপোড়েন অবস্থায় রয়েছে এবং বাংলার সংস্কৃতি এখন একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। আপনার কাছে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এবং একজন সাংস্কৃতিক কালচার অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি আজকের অবস্থানকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ উর্মি আপা, আমাকে এখানে মানে নিয়ে আসার জন্য। আমাকে নাগিব বলে বলুন, আমার পুরো নাম বলা লাগবে না। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ একটা ভাইব্রেন্ট কান্ট্রি, তো এখানে অনেক ধরনের সংস্কৃতি থেকে আমরা বড় হয়েছি। আমি নিজে তো একজন মিউজিশিয়ান, আমি দেশেও বেশ অনেক বছর বাজিয়ে এ দেশেও বাজাচ্ছি। আমার সাথে বাংলাদেশের আমাদের সেক্টরের লোকদের ভালো রকমের যোগাযোগ আছে সব দিক দিয়ে। একটা কথাই বলবো যে প্রথম কথা যেটা বলতে চাই, যে 24-এর যে একটা অভ্যুত্থান হয়েছে বা আগের সরকারকে সরিয়ে এখন যে নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে বা যে হচ্ছে, মানুষের একটা চিন্তা ছিল যে এরপর হয়তো জিনিসটা আরও ভালো হবে, সাংস্কৃতিক দিক দিয়ে আরও ভালো হবে। কিন্তু আজকে প্রায় 422 দিন মনে হয়েছে, 22 ডেজ পরে দেখা যাচ্ছে যে ওই অবস্থাতে নাই। আমি যতটুকু আমার জানা আছে, পেপারও নিয়ে এসেছে, 70%-এর উপরে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান যেগুলো, ওই বিক্রি কমে গেছে মানে মানুষ কিনছে না। আমার প্রচুর বন্ধু বান্ধব দেশ থেকে বিদেশে চলে গেছে গান বাজনা করে যারা, কারণ তারা দেখেছে তাদের যে সোর্স অফ ইনকাম, বা একজন মিউজিশিয়ান কিন্তু যখন মিউজিকে থাকে সে ওটাতেই পুরোপুরি কনসেন্ট্রেট দেয়, তারা তো সাধারণত অন্য কোথাও কাজ করে না। যখন এটাতে ভাটা পড়ে, এই জোয়ারটাতে, তখন তারা সামনে যেতে পারে না। তা আমার অবজারভেশন হচ্ছে এই 422 দিনের ভিতরে যেটা হয়েছে, যে যেই ফ্লোতে আমরা আগে চলছিলাম সেখান থেকে একদম স্ট্রেট কাট নিচে নেমে গেছে। যেমন আমি উদাহরণ দিতে পারি, জাস্ট কিছুদিন আগে আমাদের দেশের ওয়ান অফ দ্য ফেমাস রক স্টার জেমস, তারই 2টা কনসার্ট বাতিল করে দেওয়া হয়েছে, বিকজ অনুমতি পাওয়া যায়নি। আগে কি হতো, যে অনুমতি পাওয়া যেত, যেভাবে মানুষ বিশৃঙ্খলা করতো না। এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে দেশে একটা এমন একটা অস্থির পরিস্থিতি হচ্ছে যে কেউ সাহস করতেছে না, যে কোনো কিছু একটা ঘটে গেলে কিছু করার থাকবে না। একটা সময় ছিল যে, আমি জানি না আপনি কতটুকু জানেন এই ব্যাপারে, আমার কাছে ডাটা ছিল যে দেশে সব মিলায় সরকারি খরচে, সরকারি প্রণোদনায় প্রায় 300-র উপরে কনসার্ট হতো। এটা কিন্তু ঢাকায় হতো না, সমস্ত জেলা দেশব্যাপী হতো। যেমন পৌষ উৎসব,
পোশাক সবকিছু মিলে বিভিন্ন ফেস্টিভ্যাল হতো। এতে হতো কি খালি ঢাকা বেস মিউজিশিয়ান বা সিঙ্গার না, পুরো দেশ জুড়ে আর্টিস্টরা কিছু করতে পারতো। এটা কিন্তু 300 প্রোগ্রাম কিন্তু কম না। একটা প্রোগ্রামের পিছিয়ে একটা মিউজিশিয়ান থাকে, সিঙ্গার থাকে যে গান গায়, তারপরে লাইট যারা করে থাকে, সাউন্ডের লোকজন থাকে, স্টেজ করে তারা থাকে, গাড়ি নিয়ে যায় তারা থাকে, একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এখানে। এরা কিন্তু সবাই বসা। এই এই গত এই 1 বছরের উপরে সময় কিন্তু 300 থেকে তোমার 30টা কনসার্টও হয়নি। কিন্তু তাহলে এই যে সংস্কৃতি চর্চার একটা বন্ধ অবস্থা, এটার কারণ হিসেবে আপনি কি দেখছেন? আমি মনে করি এটা সরকার হয়তো চাচ্ছে, সরকারের তো উৎসাহ আছে। আর একটা ইন্টারেস্টিং কথা বলে নিই, পুরো বছরব্যাপী বাংলাদেশে মানে 14টা না 15টা ক্যান্টনমেন্ট, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে বছরে 2টা করে প্রোগ্রাম হতো, মানে নিজেদের ভিতরে। একটা হতো যে তাদের ইনোগ্রেশন, যারা নতুন আসছে তাদেরই দিয়ে, আর একটা হতো তাদের একটা ডিনার না কি হয় ওটার জন্য। এগুলো কিন্তু বন্ধ। এটা বন্ধ হওয়ার একটা মজার ব্যাপার আছে, বিকজ আর্মি তো ডিপ্লয়েড, সো অ্যাকচুয়াল ক্যান্টনমেন্টে কিন্তু লোক নাই, তো কাদের জন্য অনুষ্ঠান হবে? এটাও কিন্তু একটা বড় ধরনের ধাক্কা। আর এটার পিছিয়ে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে মানুষের মানে চিন্তা ভাবনাটা একটু বদলিয়ে গেছে। আর একটা জিনিস কিন্তু আপনি জানি না আপনাদের খেয়াল করেছেন নাকি, এই 1 বছরে প্রচুর বাইরে থেকে শিল্পী আসছে বাংলাদেশে, যেটা কিন্তু আগেও আসতো, এইরকম পর্যায়ে আসতো না। এবং তাদেরকে পাকিস্তানের অনেক শিল্পীদের আমি বলতে চাচ্ছি না হ্যাঁ। দেশের নাম, মানে শিল্প তো শিল্পই, বাট কিছু দেশের শিল্পী বা কিছু ধরনের গান আমার দেখা, যেটা মানে আমি তো অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে বলছি, আমার দেখা যাবে সেটা অনেক আপনার বলতে গেলে গ্রাস করার মতো। একটা সময় বলতো না যে হিন্দি সংস্কৃতি বাংলাদেশে ঢুকে যাচ্ছে, এখন মনে হচ্ছে যে ওটা না, একটু অন্য ধরনের সংস্কৃতি বাংলাদেশে ঢুকে পাকিস্তান যাচ্ছে। থেকে যাদের যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তারাও কিন্তু সফলতার সঙ্গে অনুষ্ঠান না শেষ করে যেতে পারেননি। না পারেননি। এখানে আরো একটা অবজারভেশন থাকতে পারে, যেটা আমি এটা একান্ত ব্যক্তিগতভাবে আমার মতামত। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, যেমন পুলিশ বা আনসার বা যেটা বলেন, এরা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, এরা মনে হয় এখনো ঠিক ট্রমাটাইজ অবস্থা থেকে বেরোতে পারেনি। যেটার জন্য কি হচ্ছে, আগে একটা কনসার্ট হচ্ছে, যত ছোট হোক আর বড় হোক, কনসার্টে কিন্তু আগে পুলিশের পারমিশন নিতে হতো, পুলিশ পারমিশন দিত, এবং তারা জানতো যে আসলে খুব একটা বেশি কিছু হবে না, কারণ কনসার্ট এলাকায় যে একটা ওই এলাকাটা কোনো রাজনৈতিক কেউ থাকলো বা একটা বড় ভাই থাকলো বা যেই থাকলো, সে কিন্তু যে থাকলেই কোনো সমস্যা নাই, এরকম হতো। এখন কিন্তু এটা নাই। আমরা কিন্তু দেখেছি প্রচুর কনসার্টে এরকম গন্ডগোল হয়েছে। আমার ধারণা পুলিশের এটার জন্য আরও হচ্ছে না, পুলিশও পারমিশন দিতে যাচ্ছে না। আসবো আপনার কাছে নাগিব। অ্যাডভোকেট শামসুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান অবস্থাকে একজন আইনজীবীর দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আদালতে যাদেরকে আসামি করে নিয়ে যাওয়া হচ্ছে, প্রধানত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত দলগুলো, ছাত্রলীগ, কৃষক লীগ ইত্যাদি ইত্যাদি, কিংবা গত সরকারের যারা মন্ত্রী ছিলেন বা গত সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, বহু একটা বিরাট সংখ্যক মানুষকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তারা জামিন না পেয়ে এখনো কারাগারে রয়েছেন। এবং তাদেরকে এখন কিছুটা কমে এসছে, কিন্তু প্রথম দিকে আমরা যে ধরনের মব সন্ত্রাস দেখেছি আসামিদের ওপরে, ডিম নিক্ষেপ থেকে শুরু করে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, একজন আইনজীবী হিসেবে আদালতের কাছেও একজন আসামি যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত না হবে তিনি তো অপরাধী নন, তাকে শুধু গ্রেফতার করা হয়েছে। তাদের প্রতি যে ধরনের ব্যবহার করা হয়েছে এই মব সন্ত্রাসের মাধ্যমে, একজন আইনজীবী হিসেবে আপনাকে সেটা কতটা চিন্তিত করে, ভাবিত করে যে তাহলে বাংলাদেশের আইন বিভাগ বা বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে? ধন্যবাদ। এটার উত্তর বলতে গেলে আমাকে একটু পিছনের দিকে গিয়ে বলতে হবে। সেটা হচ্ছে যে এই 24-এর 5ই জুলাই যখন সরকারের পতন হলো, হওয়ার পরে আসলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মোটামুটি 80-90% মানুষ এটার বিরোধিতা, একটু আমি ব্যাকে বলছি, এটার সাপোর্ট করেছে। কারণ মোটা দাগে দুইটা জিনিস, এটা আমি প্রসঙ্গের বাইরে যাচ্ছি না আপা, মোটা দাগে দুটা জিনিস ছিল যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে যারা নতুন ভোটার হয়েছে, 2008-এ সর্বশেষ ইলেকশন হয়েছে এবং এটার পরে অনেকে ভোট দিতে পারেনি,
আর শেষের দিকে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিটা ব্যাপক প্রসার লাভ করে। আরও অনেক কারণ আছে। আমি এমনও দেখেছি যে আওয়ামী পরিবারে তারা 3 যুগের আওয়ামী লীগের লোক, কিন্তু তারা তাদের সন্তানরাও রাস্তায় নেমেছে। এরপরে একটা গভর্নমেন্ট যখন আসলো, এটা গভর্নমেন্টের এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে গভর্নমেন্টটা আসলো। আসার পরে আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে গভর্নমেন্ট আসার পরে মানে গণহারে মামলা দেওয়া শুরু হলো, যেটা আগেও কিন্তু আওয়ামী লীগ আমলেও কিন্তু বিএনপি এবং জামাতের বিরুদ্ধে মামলা হতো। সেখানেও কিছুটা মব সন্ত্রাস দেখা গেছে, আদালতে আইনজীবীরা লাঞ্ছিত হয়েছে, আসামিরা লাঞ্ছিত হয়েছে, হাতকড়া পরানো হয়েছে অত্যন্ত মানে ভালো মানুষ যারা উচ্চ স্তরের, তাদেরও হাতকড়া পরায় নিয়ে যাওয়া হয়েছে। এখন এই বর্তমান যে পরিস্থিতি এখন চলছে, এখন একটু কমেছে। তো যেটা আমাকে ব্যথিত করে, আমি একজন আইনজীবী, একজন মানবাধিকার কর্মী, মানুষকে আইনের শাসনের কথা বলি আমরা, এবং মানুষকে আমি আইনি সেবা দেওয়াই আমার পেশাগত কাজ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের পতনের পরে দেখলাম, এবং এটা সরকারের উচ্চ পর্যায়ের স্বয়ং যে আইন উপদেষ্টা উনি নিজেও স্বীকার করেছেন যে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। এবং তিনি যেটা বলেছেন যে সরকার তো মামলাগুলো দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে কোন একটা দল দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। আগে পুলিশে মামলা বেশি দিত, এখন দেখা যাচ্ছে যে যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশিরভাগ নির্যাতিত হয়েছে তাদের মতে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা দিয়েছে, এবং হত্যা মামলা যেটা আপনি যেটা বলছিলেন যে হত্যা মামলা দিয়েছে বা হত্যা চেষ্টা মামলা দিয়েছে, এরকম মামলা লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমি যতটুকু জানি। কিন্তু আপনার কাছে আইনজীবী হিসেবে একটু আমরা ক্ল্যারিটি চাই আমাদের দর্শকদের জন্য, যে যদিও আইন উপদেষ্টা বলছেন যে সরকার এই মামলা দিচ্ছে না, আমরা সেটা জানি, সরকার হয়তো দিচ্ছে না, কিন্তু উনি বারবার কিন্তু বলেছেন তার বিভিন্ন বক্তব্যে যে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দেব যে যতক্ষণ পর্যন্ত তারা একটা প্রাথমিক তদন্ত করে কিছু তথ্য উপাত্ত না পায় ততক্ষণ পর্যন্ত তারা গ্রেফতার করবে না আসামিকে। কিন্তু সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না। আমি আসছি সেদিকে। এখন দেখা যাচ্ছে একটা মামলা যখন হচ্ছে, তখন আমি নিজে যেগুলো ক্লায়েন্ট ডিল করি, অনেক সাধারণ গ্রামের লোকজন আসছে। প্রথম একটা সাইড হচ্ছে যে যখন একজন গ্রেপ্তার হচ্ছে, বিশেষ করে বেশ কয়েকজন রাজনীতিবিদ যারা বিতর্কিত রাজনীতিবিদ বিগত সরকারের আমলে, তাদেরকে রীতিমতো জুতা দিয়ে মারা হচ্ছে, তাদের নির্যাতন। প্রথম দিকে অনেককে আইনজীবী নিয়োগ করারও সুযোগ দেওয়া হয়নি, যেটা খুবই আনফরচুনেট। কারণ আমাদের সংবিধানে আছে, এবং এখন আমরা সভ্য দেশে বাস করি, সেখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে ওনার আইনজীবী নিয়োগ করার অধিকার আছে। কিন্তু অনেকে আইনজীবী নিয়োগ করার সুযোগও পাচ্ছেন না, এবং আইনজীবীদের উপরেও চড়াও হয়েছে মব, হতো এর আগে, এখন একটু কমেছে। এই একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যে মামলা যখন কমেছে কিন্তু বন্ধ হয়নি, মানে একদম বন্ধ হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ যদি দোষ করে, একদম পরিষ্কার আইনে আছে, তার বিচার হওয়া উচিত। তো সেটা বিচারের একটা প্রক্রিয়া আছে, সেই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের বিচার ব্যবস্থা চলছে। কিন্তু এরকম মব সন্ত্রাসী, এরকম মিডিয়া ট্রায়াল দেখা যাচ্ছে যে দোষী হওয়ার আগেই তাকে দোষী বানানো হচ্ছে। আবার আপনি যেটা বললেন যে হত্যা মামলা তো মানে হাজার না বোধহয় লাখের কাছাকাছি গেছে। সে একটা হত্যা মামলা, একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে বলছি যে একটা হত্যা মামলা হতে হলে অনেক কিছু বিষয় আছে। কারণ আইনে একজন আসামিকে যতক্ষণ না অপরাধ প্রমাণিত হবে, আপনি যেটা বললেন যে নির্দোষী ধরে দিতে হবে। কিন্তু আপনি অ্যাডভোকেট শামসুল ইসলাম, আপনি নিশ্চয়ই জানেন যে যাত্রাবাড়িতে হত্যা মামলায় প্রচুর সাংবাদিককে আটক রাখা হয়েছে, এবং সেখানে কোনো মামলায় 400 আসামি, এবং একজন সাংবাদিককে হয়তো আসামি নম্বর 318 আছে, এরকম হাজার হাজার আছে, 1500 2000 পর্যন্ত আমি নিজে দেখেছি। তাহলে সেক্ষেত্রে সেই তদন্তটি কতটা রিয়েলিস্টিকলি করা যাবে? একেবারেই এটা মানে সেই তদন্তটি আমি আইনজীবীর দৃষ্টিকোণ থেকে বলছি যে সেই তদন্তটি অত্যন্ত ডিফিকাল্ট। একটা হত্যা মামলা হলে আমাদেরকে আইনজীবী হিসাবে আমাদেরকে মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়তে হয়, তার পোস্টমর্টেম রিপোর্ট দেখতে হয়, ময়না তদন্ত যেটা বলে পোস্টমর্টেম, তারপরে সুরথাল রিপোর্ট দেখতে হয়, স্পেসিফিক্যালি কিভাবে ওই ভিকটিম যে মারা গেল, একটা হত্যা মামলা হলো একজনের বিরুদ্ধে,
সেটা দেখা যাচ্ছে যে সেই হত্যা মামলা বিচার করতে গেলে একেবারে টো করে এগুলো দেখতে হবে, একদম যেটা বলা হয় যে একদম স্পেসিফিক অ্যালিগেশন থাকতে হবে। তো একটা মানুষকে মেরে ফেলার জন্য 400, 500, 1000, 1500 লোকের কোনো প্রয়োজন হয় না। এবং একজন সাংবাদিক তিনি কি করে সেই হ্যাঁ, হত্যা মামলার নির্দেশনাই বা দিলেন পুলিশকে? নির্দেশনার ইয়ে এসেছে। আবার একটা দেখুন, একটা এক্সাম্পল, যে সাবেক প্রধান বিচারপতি মিস্টার ABM খায়রুল হক সাহেব, উনাকে ওনার যে একটা বিতর্কিত তথাকথিত বিতর্কিত রায় আছে যে ওই তত্ত্বাবধায়ক সরকার উল্টে দেওয়ার বা বিভিন্ন ইয়েতে, উনাকে জাজমেন্টটা টুইস্ট করার জন্য হয়তোবা মামলা দেওয়া যেত, আইনজীবীরা বলতে পারে, কিন্তু উনার মতো একজন বয়স্ক মানুষ, 83 বছর বয়স, উনাকে দেওয়া হয়েছে একটা হত্যা মামলা আসামি হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু একজন মানবাধিকার কর্মী, তাকেও হত্যা মামলা দেওয়া হয়েছে, যিনি নিজে হাঁটতে পারেন না, উনি হাঁটতে পারেন না, যিনি আরেকজনের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না, 75-76 বছর বয়স এরকম। তো এরকম একটা দিকটা গেল যে এই হত্যা মামলাগুলো আসলে তদন্ত এবং সঠিক বিচার হলে একটা মামলা টিকার কথা না। না, কিন্তু সেক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে এই সরকারের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন সরকারের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করার সুযোগ নেই পুলিশের পুলিশের কাছে, যে অন্তত এই মামলাগুলো তাড়াতাড়ি তদন্ত করে যাদেরকে কোনোভাবেই সম্পৃক্ত করা যায় না তাদেরকে ছেড়ে দেওয়া হোক কিংবা জামিন দেওয়া হোক? বাংলাদেশে এমনি তো মামলা বাণিজ্য আগে থেকে হয়ে আসতেছিল, এখন এগুলা নিয়ে যত ডিলে করা যায়, এরকম আছে যে ধরেন মামলা দেবে বলছে, আমাদের ক্লায়েন্টরা অনেক সময় এসে বলে যে স্যার এরকম বলছে আমাকে যে তুমি 2 লাখ 3 লাখ এরকম অ্যামাউন্ট বলে, যে তোমার নামে তো মামলা হতে চলেছে, হত্যা মামলা দেওয়া হবে বা সোয়ানসো মামলা দেওয়া হবে, নাশকতার মামলা দেওয়া হবে, তুমি কিছু পয়সা করি টাকা পয়সা আমাদেরকে যদি দাও তাহলে আমরা এটা তোমার নামটা আর দেব না। তো আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আবার একটু কাইন্ডলি কোশ্চেন, যে সরকারের এই ক্ষেত্রে কিছু করার আছে কি? সরকারের করণীয় তো অবশ্যই আছে, কিন্তু সরকার একা করা তো খুবই মুশকিল। ওই যে আমার নাগিব ভাই যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসলে মামলা তদন্ত করে তো পুলিশ কিন্তু ট্রমাটাইজ হয়ে আছে এখনো, কারণ বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় যে আন্দোলনটা হয়েছে সেগুলো আমরা নিজের চোখে দেখেছি। সেখানে ছাত্র ছাত্রী শিশু নিরপরাধ বহু লোক মারা গেছে, সাথে অনেক পুলিশ মারা গেছে, মারা হয়েছে তাদের, এবং যারা মেরেছে তারা নিজেরাই বলেছে যে আমরা থানা আক্রমণ করেছি, না হলে এটা হতো না, আপনার মেট্রো রেল করেছি ত্বরান্বিত করার জন্য। তো সেই জন্য আমার কাছে এগুলো মনে হয় যে মামলাগুলা বেশিরভাগ মামলাই হয়রানিমূলক। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বিচার হওয়ার আগেই যে এই যে জুতা মারা ডিম মারা, এটা অত্যন্ত নিন্দনীয়, এটা আইনের শাসনের পরিপন্থী, আমি মনে করি যে এটা উচিত না। আর সরকারের তো অবশ্যই করণীয় আছে, কিন্তু সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা দেখা যায়। সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম করে বলছে, সরকারের সমন্বয়হীনতা। আসবো আপনার কাছে, নাগিব, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের বর্তমানে যে সাংস্কৃতিক উপদেষ্টা রয়েছেন তিনি সংস্কৃতিরই একজন মানুষ, চলচ্চিত্রের একজন মানুষ, কিন্তু তিনি ক্ষমতায় আসবার পরেও আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের অপপ্রচার, মুক্তিযুদ্ধকে আবারও এত বছর পরে বিতর্কিত করার চেষ্টা, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত অবস্থান, এগুলো আপনাকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে কতটা চিন্তিত করে? আমাকে তো অবশ্যই চিন্তিত করে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সেক্ষেত্রে আপনার জন্য এটা আরো অধিকতর কষ্টের। আমি নিজে 1997-98 সালে যখন জরিপ হয়, মুক্তিযোদ্ধাদের জরিপ, যেটার উপর বেস করে পরে আপনার 2000 সালে মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া শুরু করা হয়, যে জরিপটা যেটা ইন্ডিয়া থেকে আমরা নাম নিয়ে আসি, আর আমরা টিম নিয়ে যে গ্রামে গ্রামে যে বের করি। এটা অবশ্য ম্যাক্সিমাম লোকই জানে না এটা কীভাবে করা হয়েছিল। তখন আমরা গ্রামে যে গ্রামের থেকে লিস্ট নিয়ে নিই, কে গেছিল, মুখের কথা শুনে ওটার সাথে মিলায়া করে, ওটার তো আমিও জড়িত ছিলাম। আমার জন্য এটা খুবই গায়ে লাগার মতো একটা ব্যাপার। যেমন শহীদের সংখ্যা নিয়ে তো আসলে এটা নিয়ে তো তর্ক করার, এটা নিয়ে এত বছর পরে এটা নিয়ে কথা বলারই আমি কোনো যুক্তি দেখি না। একজন অনলাইন অ্যাক্টিভিস্ট বলেছেন যে মুক্তিযুদ্ধে 2000 শহীদ হয়েছে। উনি অনেক কিছুই বলতে পারেন, একজন অনলাইন কেন, আমি আজকে অনলাইনে বসে আমি অনেক কিছু বলতে পারি।
ঠিক আছে, না, আমিও কিন্তু বলতে পারি যে এগুলোকে আজকে মানে স্বাধীন সার্বভৌম দেশে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা, সেটাই তো অবাক করার এটার মতো। পিছে একটা আপনার আমি মনে করি ব্যক্তিগতভাবে একটা ইন্টেনশন কাজ করতে পারে। যেমন এটা যদি আপনি ছোট করতে পারেন কাউকে, তাহলে আপনি তো আরেকজনকে বড় করতে পারছেন। এভাবে চিন্তা করে দেখেন যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, হওয়ার পরে কিন্তু দেশে কটা দল ছিল? সত্যি কথা বলতে আওয়ামী লীগ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, আর জাসদ ছিল। ঠিক, জাসদ তো আওয়ামী লীগের পার্ট থেকে জাসদ তো, এই তো দল ছিল, আর তো দল ছিল না। আর সাধারণত বিরোধী মানে সরাসরি বিরোধিতাকারী দল, তারা তো আর বলতে পারে না যে আমরা স্বাধীনতা ছিলাম। তখন তাদেরকে আপনি সামনে আনবেন কিভাবে? বিকজ এখন আমরা যেটা দেখছি, সেই দলটি কিন্তু এখন ক্ষমতা কাছাকাছি বসা। এদের মানে এটা আমার ব্যক্তিগত মতামত। আমি দেখছি যে কারণ গান বাজনা যেভাবে করে কমে গেছে, বা গান বাজনার ধরনটা বদলিয়ে গেছে। যেমন আগে এইগুলো কিন্তু আমি দেখি না, আমি তো বহু বছর মিউজিক ইন্ডাস্ট্রিতে জড়িত, যেরকম আপনার নাসিদ প্রোগ্রাম হচ্ছে বা কাওয়ালি হতো দু একটা, এরকম পর্যায়ে হতো আমি দেখি নাই। তো এরা যারা যেত, এরা কারণটা কি, এরা করেছে কি যে আমার তো কিছু নাই, তা আমার সামনে আসতে হলে আমার ওই অংশটা পিছিয়ে নিতে হবে। এটা জন্য তারা চেষ্টা করছে বিতর্ক। সেক্ষেত্রে আমরা আমাদের প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘে প্রথম ক্ষমতায় আসার পরে গেলেন, তিনি বললেন রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে উনি রিসেট করে দিয়েছেন। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি একজন খুব ব্রিলিয়েন্ট মানুষ, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা নিয়ে যেভাবেই দেখুক না কেন, আমি মনে করি যে ওনার যথেষ্ট বুদ্ধিমান উনি একজন মানুষ। কিন্তু উনি তো ওনার বুদ্ধি দিয়ে সবকিছু করছেন না, ওনার আশেপাশে যারা আছেন তাদের বুদ্ধিতে উনি চলছেন। এবং আমার ধারণা উনি যে এখন যে ক্ষমতাটা, যে জায়গাটায় বসে আছেন, ওটা উনি বসার ওনার অবস্থা ছিল না যদি না অন্য মানুষরা তাকে নিয়ে বসাতো। ঠিক আছে, আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তবে তার আগে আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি বললেন যে ডক্টর ইউনূস অবভিয়াসলি তিনি নোবেল বিজয়ী একজন আমাদের বাংলাদেশির ক্ষেত্রে প্রথম নোবেল বিজয়ী, এবং তিনি তার যে ফিলোসফি 3 Zeros, এবং সেখানে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টকে তিনি পৃথিবী থেকে দূরীভূত করতে চান, এবং সেই তার অংশ হিসেবে অবশ্যই তিনি বাংলাদেশেও নিশ্চয়ই আনএমপ্লয়মেন্টকে দূরীভূত করতে চান। তো সেক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা কি সেরকম কোনো পদক্ষেপ দেখেছি? উল্টা তো আমরা দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, এবং ছাত্রীদেরকে বলা হচ্ছে যে শিক্ষার প্রয়োজন নেই, সমন্বয়ক হয়ে আপনি ক্ষমতায় আসতে পারবেন। মুক্তিযুদ্ধের উপরে ফিরে আসবো দুজনের কাছেই, তবে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।